আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার আখ্যা ইউক্রেনের শান্তি পরিকল্পনা অবাস্তব। এদিকে নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী হামলা, ২ ফিলিস্তিনি শহীদ। বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫। এদিকে কারাবাখে মিলিশিয়া বাহিনীর অস্ত্রাগারে অভিযান, বিপুল অস্ত্র জব্দ। এবার দক্ষিণ চীন সাগরে ব্যারিয়ার বসালো চীন। সর্বশেষ জানিয়ে দেব হত্যাকাণ্ডে ভারত জড়িত প্রমাণ হলে পরিণতি হবে ভয়ানক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের শান্তি পরিকল্পনা অবাস্তব, মন্তব্য রাশিয়ার। যুদ্ধ বন্ধে ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে অবাস্তব আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। ল্যাভরভ বলেন, কিয়েভে প্রচারিত ১০ দফার শান্তি প্রস্তাব কখনো বাস্তবায়ন সম্ভব না। সবাই জানে এটি বাস্তবসম্মত নয়, অথচ তারা বলে বেড়ায় এটি শান্তি আলোচনার একমাত্র ভিত্তি। ইউক্রেনকে সহায়তা করায় জাতিসংঘে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে তুলোধনা করেছেন ল্যাভরভ। পশ্চিমাদের মিথ্যার সাম্রাজ্য আখ্যা দিয়ে তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতি নির্ধারকেরা রাশিয়াকে যে কোনো মূল্যে কৌশলগতভাবে হারানোর লোভে অন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর বর্তমান রাশিয়া নীতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, রাশিয়ার উপর কৌশলগত পরাজয় আরোপের একটি লক্ষ্য ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ মোহ শেষ পর্যন্ত বেপরোয়া পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদদের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে। এর ফলে তারা এক ধরনের দায়মুক্তির অনুভূতি অনুভব করছে। এ সময় ল্যাভরভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দফায় দফায় সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রেও মহড়া চালিয়েছে। তিনি আরো জানান, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের এমন মহড়া নজিরবিহীন। ভাষণের শেষ পর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বলা যায় পশ্চিমা বিশ্ব এখন সত্যিকার অর্থে মিথ্যার সাম্রাজ্য। সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী হামলা, ২ ফিলিস্তিনি শহীদ। জর্ডান নদীর পশ্চিম তীরের তুলকারম শরণার্থী শিবিরে ২ ফিলিস্তিনি শহীদ হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব এই খবর দিয়ে লিখেছে, নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী হামলায় ২ ফিলিস্তিনি যুবক শহীদ হয়। পশ্চিম তীরে তুলকারামের ওই শিবিরে নিহত ২ যুবকের নাম আব্দুর রহমান সুলাইমানি এবং আসিদ জাওয়াবি। ইহুদিবাদী সৈন্যরা তুলকারামের নূর শামস শরণার্থী শিবিরের হামলায় এনার্জা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল বুলডোজারের সহায়তায় অসংখ্য সামরিক যান তুলকারাম শহরের বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে নূর শামস শরণার্থী শিবিরে পৌঁছে শিবিরকে অবরোধ করে ফেলে। অপরদিকে প্রতিরোধ বাহিনী বিস্ফোরক প্যাকেজ দিয়ে হানাদার ইসরায়েলি সেনাদের বুলডোজারে হামলা চালায়। তুলকারম শাখার আল কাসাম ব্রিগেডও একই বিবৃতিতে জানিয়েছে, তাদের মুজাহিদরা প্রতিরোধ গোষ্ঠীর অন্যান্য ভাইদের সাথে নূর শামস ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র সংঘাতে অংশ নিয়েছে। ইহুদিবাদী বাহিনী হামলায় ২ ফিলিস্তিনি যুবকের শহীদ হওয়ার ঘটনায় তুলকারাম শহরে কার্যত শোকের ছায়া নেমে এসেছে। এদিকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসকারী একদল উগ্র ইহুদিবাদী আল আকসা মসজিদে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে। শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে পডোজি শহরের চোরাই জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে। আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়ার বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল ৯:৩০টার দিকে আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়। প্রসিকিউটর আব্দুবাকি অ্যাডাম বঙ্গলে বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত একজন শিশুসহ ৩৫ জনের মৃত্যুর খবর জেনেছি। তিনি আর বলেন, অনেক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসেন সিদু বলেছেন, অবৈধভাবে তেল পাচারের সময় আগুন লাগে। বেশিরভাগ মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা কষ্ট হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বাতাসে ছড়াচ্ছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। কারাবাখে মিলিশিয়া বাহিনীর অস্ত্রাগারে অভিযান, বিপুল অস্ত্র জব্দ। কারাবাখ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া বাহিনীর একটি অস্ত্রাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে আজারবাইজানের সামরিক বাহিনীর সদস্যরা। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার তারা জব্দকৃত এসব অস্ত্র প্রদর্শন করেন। অস্ত্রগুলোর মধ্যে স্নাইপার রাইফেল, শত শত ক্লাসিকনভ রাইফেল, রকেট চালিত গ্রেনেড এবং ক্রস চিহ্ন দিয়ে আঁকা ৪টি ট্যাঙ্ক সহ পদাতিক অস্ত্র রয়েছে। সামরিক বাহিনী বলেন, অবৈধ আর্মেনীয় বাহিনীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান
অভিযান চালিয়ে তারা এসব অস্ত্র জব্দ করেছেন। আজারবাইজানের দ্বিতীয় সেনা কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইস বারখুদারভ বলেন, বনের মধ্যে এরকম অনেক অস্ত্র আছে, সবগুলো আমরা নিয়ে আসতে পারিনি। সুসা জেলার আজারবাইজানীয় কর্নেল আনার ইভাজভ জানান, তারা নিরস্ত্রীকরণ প্রক্রিয়া পরিচালনাকারী রাশিয়ান শান্তিরক্ষীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে অবৈধ আর্মেনিয়ান সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের তালিকার মধ্যে রয়েছে 4টি ট্যাঙ্ক, 12টি হাউইটজার, 12টি মর্টার, 468টি মাইন, 956টি চার্জ, 441টি মর্টার শেল, 22টি গ্রেনেড লঞ্চার, 46টি গ্রেনেড শেল, 313টি ছোট অস্ত্র, 66,240টি গুলি এবং 62টি হ্যান্ড গ্রেনেড। মঙ্গলবার নাগার্নো কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে আজারবাইজানের সেনারা। সেই সঙ্গে এই অঞ্চলে শান্তি ফেরাতে আর্মেনীয় সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানায় দেশটির কর্তৃপক্ষ। আজারি সেনাদের অভিযানের ফলে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। অন্যদিকে সংঘাত থামাতে অস্ত্রবিরতি প্রস্তাব দেয় রাশিয়া। বুধবার অস্ত্রবিরতিতে সম্মতি জানায় উভয় পক্ষ। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাগার্নো কারাবাখে একটি অস্ত্রবিরতিতে পৌঁছেছে তারা। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা প্যানিশিয়াল বলেছেন, দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর শনিবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে উভয় পক্ষ। চুক্তি অনুযায়ী আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া বাহিনী আজারবাইজানের কাছে অস্ত্র সমর্পণ শুরু করেছে। এবার দক্ষিণ চীন সাগরে ব্যারিয়ার বসালো চীন। দক্ষিণ চীন সাগরে ঘিরে অব্যাহত বিতর্কিত পদক্ষেপ নিয়ে আসছে চীন সরকার। প্রথমে প্রায় সম্পূর্ণ সাগরের মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে বিতর্ক উস্কে দেয়। এই বিতর্কের মধ্যেই সাগরে ভাসমান ব্যারিয়ার বসিয়েছে তারা। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের সার্বভৌম এলাকার মধ্যে না পড়লেও সব ব্যারিয়ার বসিয়েছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশ ফিলিপাইন অন্যান্য দেশের মতো দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে টানাপোড়েন চলছে দেশটির। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জায় তারিয়েলা এক এক্স বার্তায় বলেছেন, সাগরের ইস্কার বরফের শোয়াল এলাকায় ভাসমান ব্যারিয়ার স্থাপন করেছে চীন, কারণে তাদের দেশের মৎস্যজীবীরা মাছ ধরতে পারছে না। তিনি বলেন, আন্তর্জাতিক সমুদ্র আইনে এই এলাকায় চীনের সার্বভৌমত্বের এলাকার মধ্যে পড়ে না। সমুদ্র অধিকার ও উপকূলীয় স্বার্থ রক্ষায় দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী অন্যান্য দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বেশ কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে টানাপোড়েন চলছে ভিয়েতনাম, মালয়েশিয়া, জাপান, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে বেইজিং এর নতুন মানচিত্র প্রকাশের পর এ নিয়ে তিক্ততা আরও বেড়েছে। নতুন মানচিত্রে সাগরটি প্রায় 90% এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন। তবে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তার্তের আমলে দেশটির প্রতি বেশ উদার ছিল চীন সরকার। বেইজিং এর সঙ্গে দুর্তার্তের ব্যক্তিগত সুসম্পর্ক থাকায় সাগর তীরে অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনের প্রতি খানিকটা উদার ছিল বেইজিং। তবে গত বছর ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর দুদেশের সম্পর্ক অবনতি হচ্ছে। হত্যাকাণ্ডে ভারত জড়িত প্রমাণ হলে পরিণতি হবে ভয়ানক। রাজনৈতিক ইস্যুতে ভারত ও পাকিস্তান নামে দুটি প্রায়শই একসঙ্গে উচ্চারিত হয়। তবে সহিংসতা ও বিশৃঙ্খল প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উচ্চারিত হওয়ার বিষয়ে পশ্চিমা কুশীলবদের কাছে বারবার আপত্তি জানিয়ে আসছে ভারত। বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে এবং চীনের বিরুদ্ধে একটি ঢাল হিসেবে ভারতের আত্মপ্রকাশ পাকিস্তানের পাশাপাশি উচ্চারিত না হওয়ার দাবিটিকে আরও জোরদার করেছে। তবে এমন অবস্থার পরও সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার দেশে খালিস্তান বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হরদীপ সিং হত্যার জন্য ভারতকে দায়ী করেছেন। তার অভিযোগ, শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ওই কানাডীয় নাগরিককে ভ্যাঙ্কুভারে হত্যার ঘটনায় ভারতীয় গোয়েন্দারা জড়িত ছিলেন। ভারতের বিরুদ্ধে জঙ্গি ও ভিন্ন মতাবলম্বীদের বিচার বহির্ভূত হত্যার অভিযোগ অনেক আগে থেকেই আছে। তবে এসব হত্যার সবই নিজ ভূখণ্ডের ভেতরে। বন্ধুত্বপূর্ণ পশ্চিমা কোনো দেশে কোনো হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ এর আগে কখনো ওঠেনি। জানা যায়, হরদীপ সিং নির্জারকে সন্ত্রাসী অভিহিত করেছিল ভারত সরকার এবং তাকে গ্রেফতারের জন্য তথ্য দিলেও পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। তবে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার সঙ্গে যুক্ত থাকার ভারতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন হরদীপ সিং। ভারত হরদীপকে হত্যার অভিযোগ অস্বীকার করলেও জানা গেছে, ফাইভ আইজ চুক্তিতে থাকা মিত্রদের সঙ্গে এই হত্যাকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে কানাডা। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো প্রশ্ন তুলেছে বলে শোনা যায়নি। পার্লামেন্টে জাস্টিন ট্রুডো ভারতকে অভিযুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সতর্কতার সঙ্গে কানাডার প্রতি সমর্থন সূচক বিবৃতি দিয়েছে এবং কানাডীয় তদন্তে সহযোগিতা করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্ত করার জের ধরে এরই মধ্যে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে দেশ দুটি। এই বিরোধ আরও বড় হতে পারে।